যে ইট উইল বি এ কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন গভর্নমেন্ট হলে যেটা হবে, ইট ইজ ভেরি ক্লিয়ার, বিজেপির যে বিগত সরকার যে শক্তিমত্তা নিয়ে দেশ চালিয়েছে সেখানে একটু খামতি ঘটবে। কোয়ালিশনের শরিকদার যারা, তারা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী মোদী সাহেবকে একক সিদ্ধান্ত নিতে দিবে না। কংগ্রেস গভর্নমেন্ট অর বিজেপি গভর্নমেন্ট অর এনি আদার গভর্নমেন্ট, ইভেন আমি এই কথাও বলে দিই, যদি এমনও হইতো যে বামপন্থীরা ক্ষমতা এসছে ভারতে, তারপরেও ভারত সরকারের যে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় না, কমাটারও পরিবর্তন হয়। আর আমেরিকান ফরেন পলিসি আর ইন্ডিয়ান ফরেন পলিসি বোঝা যায়। আমেরিকান ফরেন পলিসি মাঝে মধ্যে অ্যাডাপ্টেশন হয়, তার মানে কিছু কিছু সংযোজন বিয়োজন হয় যদি মধ্যপ্রাচ্যে কোন রকম সমস্যা তৈরি হয়। এখন যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের মারতেছে এবং আমেরিকা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, নেতানিয়াহুকে মারো যত পারো, কোনো সমস্যা নাই, আমি আছি তোমার পেছনে, তোমার কি ভয়। হ্যাঁ, ভারতের যে আপনার লোকসভা নির্বাচন খুব মজার খেলা চলতেছে এইখানে আপনার আসন সংখ্যা, আমি যদি ভুল না করে থাকি, 543টা মোট আসন সংখ্যা। তো সেই সংখ্যায় সরকার গঠন করতে হইলে, যেই দল সরকার গঠন করবে, যে রাজনৈতিক দল, তার লাগবে 272টা। এই পর্যন্ত বিজেপি পেয়েছে 190টি, কংগ্রেস পেয়েছে 73টি। এই হইলো অবস্থা। তো কোয়ালিশন গভর্নমেন্টের দিকে যে যাচ্ছে নো ডাউট, কারণ এখনো কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে সরকার গঠন করতে হলে এখনো যে আসন বিজেপি পেয়েছে তারপরও আরো 82টা আসন লাগবে। এখন যতটুকু আসন সংখ্যা বাকি আছে, 403টা আসনের ফল চূড়ান্ত হয়ে গেছে অলরেডি। তো বাকি যে আসন সংখ্যা আছে সেই আসন সংখ্যা দিয়ে 82টা আসন কিন্তু পাচ্ছে না বিজেপি। সুতরাং ইট উইল বি হ্যাঙ্গিং বলবো না, ইট উইল বি থরলি মানে গভর্নমেন্ট, মানে কোয়ালিশন গভর্নমেন্ট। তো কোয়ালিশন গভর্নমেন্টের অনেক লিমিটেশন থাকে। একক সরকার গঠন করতে পারলে কোন রাজনৈতিক দল যে শক্তি নিয়ে, যে ভয়েস নিয়ে কথা বলে ডিসিশন মেকিং এ যেই ধরনের কাউকে পাত্তা না দিয়েও সিদ্ধান্ত নিতে পারে, এটা পারে একমাত্র যদি আপনি একক সংখ্যাগরিষ্ঠতা পান। সেটা এবার দেখা গেল নির্বাচনে নাই। স্ক্রলে আসতেছে হাসিনা আপা, আমি কিন্তু টেলিভিশন আমার সামনে, হ্যাঁ স্ক্রলে চলছে, আমি আই এম গেটিং দ্য লেটেস্ট রিপোর্ট, এই যে দেখতেছি, এই যে আসতেছে, এই আসতেছে সব। তো সেইখানে দেখা গেল যে জিনিসটা সেটা হলো এই, যে ইট উইল বি এ কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন গভর্নমেন্ট হলে যেটা হবে, ইট ইজ ভেরি ক্লিয়ার, বিজেপির যে বিগত সরকার যে শক্তিমত্তা নিয়ে দেশ চালিয়েছে সেখানে একটু খামতি ঘটবে। কোয়ালিশনের শরিকদার যারা, তারা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী মোদী সাহেবকে একক সিদ্ধান্ত নিতে দিবে না। আর একক সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত হইলেই মোদী সাহেবকে বিবেচনায় আসতে হবে। কারণ যদি উনি গত যেই বা বিজেপি যে একক সিদ্ধান্ত বা একদম একক সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য প্রয়োজন নাই অন্য কারো সমর্থনের, কারণ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি, এখন তো আর সেটা হচ্ছে না। তাই এখন কোয়ালিশন গভর্নমেন্টে যারা থাকবেন তাদের মতামতের উপরে এই বিজেপিকে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে সরকার পরিচালনা করতে হবে। তো এই জায়গায় ধরেন একটা চেক এন্ড ব্যালেন্স থাকবে, আমি যেটা মনে করি। আর এখানে আরেকটি প্রশ্ন আপনি করেছেন, নরেন্দ্র মোদী আগের মতো বাংলাদেশকে, মানে আওয়ামী লীগকে অন্ধভাবে সাপোর্ট করতে পারবে না, এরকম এটা আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, খুব ম্যাচিউর, অনেকদিনের অ্যাঙ্কার, তো আপনি পুরনো অ্যাঙ্কার, অভিজ্ঞতায় ভরপুর। এই প্রশ্নটা যে আপনি করবেন এটা আমিও জানতাম। তার কারণ কি, আমিও তো অনেক পুর খাওয়া হয়ে গেছি না টকশো করতে করতে। তাই আমার গুরুই তো এখানে আছে, তারপরে আছে হাসনাত ভাই, এইসব দক্ষ মানুষের সঙ্গে আমাকে আপনারা রাখতে রাখতে, আপনি বিশেষ করে আরো কয়েকজন যারা মিডিয়াতে আছেন, রাখতে রাখতে আমিও কিন্তু বুঝতে পারি যে অ্যাঙ্কার মহোদয়া বা মহোদয় আমাকে কোন প্রশ্নটা করবেন। ধন্যবাদ। শোনেন, ভারতের ফরেন পলিসি চেঞ্জ হয় না, এটা ভুল কথা। আইদার ইট উইল বি দ্য কংগ্রেস গভর্নমেন্ট অর বিজেপি গভর্নমেন্ট অর এনি আদার গভর্নমেন্ট। ইভেন আমি এই কথাও বলে দিই, যদি এমনও হইতো যে বামপন্থীরা ক্ষমতা এসছে ভারতে, তারপরেও ভারত সরকারের যে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় না, কমাটারও পরিবর্তন হয়, এটা আপনি মনে রাখবেন। এখন আমরা অনেকে যদি বলে যে বিজেপি এইবার কোয়ালিশন গভর্নমেন্ট হবে, যে বাংলাদেশের প্রতি সরকারের কি হবে, যা আছে তাই থাকবে। আমার অভিজ্ঞতায় বলে যে একেবারে চন্দ্রবিন্দুটারও পরিবর্তন হবে না ফরেন পলিসিতে। ভারত
একই ফরেন পলিসি, এবং আমেরিকাও এটা করে। থাকবে। হ্যাঁ, বিশেষ করে আমেরিকা এবং ভারতের এই জিনিসটা আমি দেখেছি। আর চায়নাকে আমি বলি না কেন, চায়নার ফরেন পলিসি খুব কমপ্লিকেটেড। এটা অন্তত আমি বুঝি না। এটা যদি আমার বড় ভাই সিনা আহমেদ সাইদ, ডক্টর সিনা আহমেদ সাইদ, উনি হয়তো এটা বলতে পারবেন, কারণ উনি এইসব জটিল সাংবিধানিক বিষয়গুলো বা ইন্টারন্যাশনাল রিলেশনের অত্যন্ত ডেলিকেট যে সাবজেক্ট গুলো উনি আমাদের চেয়ে, আমার চেয়ে অন্তত অনেক ভালো জানেন। আমার চেয়েও না, বাংলাদেশের অনেকের চেয়ে ভালো জানেন। চাইনিজ ফরেন পলিসিটা খুবই কমপ্লিকেটেড, কিন্তু আপনার আমেরিকান ফরেন পলিসি আর ইন্ডিয়ান ফরেন পলিসি বোঝা যায়। আমেরিকান ফরেন পলিসি মাঝে মধ্যে অ্যাডাপ্টেশন হয়, তার মানে কিছু কিছু সংযোজন বিয়োজন হয় যদি মধ্যপ্রাচ্যে কোন রকম সমস্যা তৈরি হয়। এখন যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের মারতেছে এবং আমেরিকা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে নেতানিয়াহুকে, মারো যত পারো, কোনো সমস্যা নাই, আমি আছি তোমার পেছনে, তোমার কি ভয়, এগিয়ে যাও। এই নীতিটার জন্য আমেরিকা দেখবেন কিছু কিছু জিনিস সেনেটে এবং কংগ্রেসে পরিবর্তন আনবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে তেল সংকটের সময়, আমি শেষ করি, 1973 সনে যখন তেল সংকট তৈরি হয়, মিশর এবং সিরিয়া যখন ইসরায়েলের উপরে, ইসরায়েলের সাথে যুদ্ধ লিপ্ত হয়, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, তখন ইজিপ্টকে লিড করতেছিলেন জামাল আব্দুল নাসের, কর্নেল জামাল আব্দুল নাসের, এবং ওই সময় হেরে গেল যুদ্ধে। মিশর এবং সিরিয়া হেরে যাওয়ার পরে তখন ওপেক কান্ট্রি গুলো এম্বার্গো দিয়েছিল, কাকে? আমেরিকার উপরে তেলের এম্বার্গো, এবং আমেরিকা সেটাকে ফেস করার জন্য তখন তার ফরেন পলিসিকে চেঞ্জ করতে হয়েছে। তো সেই রকম ভারতের সেই রকম অব্লিগেশনও ভারতের নাই। ভারতের এমন কোনো জায়গা নাই যে পৃথিবীর অমুক অমুক জায়গায় যদি গন্ডগোল হয় বা কোন রকম ডিস্টারবেন্স তৈরি হয়, ভারতকে ফরেন পলিসি এর মধ্যে একটা চেঞ্জ আনতে হবে, এইটাও নাই। ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ ভেরি ফরম্যাটেড ফরেন পলিসি, ইট ইজ এ ফরম্যাট ফরেন পলিসি, এবং এইটা পরিবর্তন হবে না, কারণ ইন্ডিয়ান ফরেন পলিসি স্ট্রিক্টলি মোটিভেটেড বাই দেয়ার গুরু হু টুক বার্থ 2500 years ago, চাণক্য, বিষ্ণুগুপ্তা, এবং it is still being followed by the bona fide diplomats of India. Thank you very much. আপনার চেহারায় বোঝা যাচ্ছে, ফেসিয়াল এক্সপ্রেশনে আমাকে থামতে বলবেন, এর আগে আমি থেমে গেলাম। সিকিমের ইতিহাস জানতে হবে, তিব্বতের ইতিহাস জানতে হবে। এখানে চায়নার সাথে ইন্ডিয়ার একটা প্যাকেজ ডিল হয়েছিল। আপনি জানেন চায়না তো তিব্বত নিয়ে গেছে। এখন চায়না যখন তিব্বত নিয়ে গেল, তখন ভারতের তো বিভিন্ন সমস্যা হয়েছিল। তা যে একটা সিকিউরিটি কনসার্ন ছিল ইন্ডিয়ার, তিব্বত তো বিশাল দেশ। তো এখন চায়না যেহেতু তিব্বত কিন্তু নিয়ে গেছে, এটা চায়না একটা কল দেখিয়েছিল যে 1959 সালে দালাই লামাকে আপনার জায়গা দিয়েছিলেন জওহরলাল নেহেরু। এটা অনেকেই বলে যে জওহরলাল নেহেরু কমিটেড এ ব্লান্ডার এন্ড ক্যাটাস্ট্রফি তাকে দিয়ে, কারণ দালাই লামার উপরে চায়না অত্যন্ত ক্ষুব্ধ ছিল। তো দেওয়ার পরেই তখন কিন্তু তিব্বত পুরোটাই নিয়ে গেল। তখন সিকিম যদি ভারত না নিত সেই সময়, তাহলে ভারতের জন্য, এটা সম্ভবত 1974 সালে সিকিমকে অ্যাসিমিলেটেড করে, আমি যদি ভুল না করে থাকি সনটা, তো সেটা উপায় ছিল না ভারতের, এটা সিকিউরিটি কনসার্নেও নিতে হয়েছে। এখন আমি এই কথাটা এইটাও বলবো যে চায়না কেন তিব্বত নিয়ে গেল? বিশাল একটি দেশ, তিব্বতের আলাদা সংস্কৃতি আছে, তিব্বতের আলাদা ভাষা আছে, তাদের আলাদা ধর্মীয় পরিচয় আছে। তাইলে আমার কথা হলো, এক দেশ যদি আপনার এরকম কর্মকাণ্ড করে বসে আগ্রাসন নীতি, তাইলে আরেকটি প্রতিদ্বন্দ্বী দেশ তো আসলে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা কিছু করবেই। তাইলে বাংলাদেশ কেন সিকিম হবে? তারা ইতিহাসটা জানে না? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশে এই মুহূর্তে 19 কোটি লোক বসবাস করে। বাংলাদেশ has got a particular status in the arena of the world, in economy, in demography, in political discourses, in everything, in manpower, exporting, import, everything. এখানে একটা, আর ভারত, আপনাকে একটা কথা বলি শোনেন, ভারত ইচ্ছা করলে 1965 সালেই এই বাংলাদেশ নিয়ে যেতে পারতো, তারা নেয়নি। দেয়ার পলিটিক্যাল ম্যাচুরিটি ইজ ভেরি হাই। এটা আমাদের মতো চিন্তা করলে হবে না। তাই বিভিন্ন দর্শকরা যে প্রশ্ন করেন, তারা এই বিষয়গুলো কথা মানে এই বিষয়গুলো সম্পর্কে বলেন না। সেই জন্যই সিনেমায় বলেছেন যে এই হালকা প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, দিব।